আপনারা স্ক্রিন হ্যালো, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, তো চ্যাপ্টার 6 এ কি আছে কেউ কি জানেন? রেভিনিউ সিস্টেম। রেভিনিউ সিস্টেম। নরমাল রেভিনিউ এবং রেভিনিউ সিস্টেমের মধ্যে পার্থক্য কেউ জানেন? না, রেভিনিউ বলতে কি বোঝেন? কোন প্রোডাক্ট সেলস এর পর সেখান থেকে যদি কস্ট বাদ দেওয়া যায়, প্রোডাকশন মেকিং কস্ট, তারপর যে অ্যামাউন্টটা থাকে সেটাকে রেভিনিউ বলা হয়। না, রেভিনিউ তো সেটা না। ওটা তো রেভিনিউ ইনকাম হচ্ছে হয়ে নেট গেল। রিয়েলাইজ। আমার যেটা একটা প্রোডাক্ট সেল করে আমি যেটা পাই সেটাই হচ্ছে হ্যাঁ, রেভিনিউ। আর কস্ট বাদ দেওয়ার পর তো দেখছেন ইনকাম বা গেইন আসবে। তো রেভিনিউ আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখি একটা টোটাল ফিগার, একটা অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট, সেটাকে আমরা বলি এটা রেভিনিউ একটা কোম্পানি। আর রেভিনিউ সিস্টেমটা হচ্ছে এই অ্যামাউন্টটা জেনারেট হওয়ার পেছনের প্রসেসটা কি ছিল। এই অ্যামাউন্টটা একবারে হয়নি, এই অ্যামাউন্টটাতে আসার জন্য একটা অর্গানাইজেশনকে অনেকগুলো কাজ করতে হয়। প্রথমত কাস্টমারের কাছ থেকে অর্ডার কালেক্ট করতে হয়, তারপরে সেই অর্ডারের এগেইনস্টে প্রোডাক্ট ডিসপ্যাচ করতে হয়, ইনভয়েস করতে হয়, ইনভয়েসটা লেজারে রেকর্ড করার পরই গিয়ে আপনার একটা রেভিনিউ এর অ্যামাউন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিপোর্ট করে, মানে আসে একটা একটা করে। এটা একসময় টোটাল একটা পিরিয়ডের টোটালটা আমরা দেখতে পাই। তো এতগুলো কাজ সবগুলোকে একত্রিত করে আমার রেভিনিউ সিস্টেম। রেভিনিউ বলতে শুধুমাত্র একটা অ্যামাউন্টকে বুঝি আমরা, আর সিস্টেম বলতে বোঝাচ্ছে এই রেভিনিউটা জেনারেট হওয়ার পেছনের প্রসেস। কারো কি কোনো কোশ্চেন আছে? এটা কি ক্লিয়ার? রেভিনিউ আর রেভিনিউ সিস্টেমের মধ্যে পার্থক্য? হ্যাঁ, ক্লিয়ার। হ্যালো, জি স্যার, ক্লিয়ার। ওকে ওকে। তো এখন আমাদের এই চ্যাপ্টারে আমরা যেটা জানবো রেভিনিউ সিস্টেম সম্পর্কে। আপনারা ফার্স্ট চ্যাপ্টারটা অনেক কিছু বেসিক আপনাদের হয়ে গেছে। এখন রেভিনিউ সিস্টেমে আপনাদের মূলত যেই ব্যাপারটা শেখানো হবে, আমরা অডিটে গেলে যে জিনিসটা দেখি সবচেয়ে বড় কাজের জায়গা বা সবচেয়ে বড় অ্যামাউন্ট আমরা যদি দেখি, সেটা সাধারণত প্রপার্টি প্ল্যান্টস এন্ড ইকুইপমেন্ট অনেক ক্ষেত্রে হয়, অথবা অনেক ক্ষেত্রে রেভিনিউর অ্যামাউন্টটাই সবচেয়ে বড় হয়। এবং যেহেতু এটা সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে সবচেয়ে বড় একটা কম্পোনেন্ট, সে কারণে এইখানে রিস্কটাও অনেক হাই থাকে। এখানে মিস স্টেটমেন্ট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো আপনারা এখন এইখানে জানবেন যে এই রেভিনিউ এর অ্যামাউন্টটা কিভাবে জেনারেট হয়, এই জায়গাগুলোতে রিস্ক ফ্যাক্টর গুলো কি, মূলত এই রিস্কটা কন্ট্রোল করার জন্য অবজেক্টিভস গুলো কি কি। মূলত রিস্ক কন্ট্রোল করার জন্য আমি যা করব সেটাই আমার অবজেক্টিভস, এবং অবজেক্টিভস গুলোর পেছনে কন্ট্রোল গুলো কি সেট করা হচ্ছে। এবং আপনি একজন অডিটর হিসেবে গিয়ে যখন দেখবেন একটা অর্গানাইজেশনের কন্ট্রোল টেস্ট করতে গেলে আপনি কি কি জিনিস চেক করবেন, এই জিনিসগুলো এই চ্যাপ্টারের মধ্যে শেখানো হবে। রেভিনিউ সিস্টেমের পুরো প্রসেস আমরা যদি প্রথমে দেখে নিই এই চ্যাপ্টারের টপিক গুলো কি। প্রথমে অর্ডারিং। রেভিনিউ এর প্রথম পার্ট, আমি যদি অর্ডার কালেক্ট না করি তাহলে আমার রেভিনিউ একসময় জেনারেট হবে না। প্রথমে অর্ডার কালেক্ট করলেই সেটা একসময় আমার রেভিনিউ পর্যন্ত গিয়ে পৌঁছাবে। 2 নাম্বার, ডিসপ্যাচ এন্ড ইনভয়েস। আমি শুধু কাস্টমারের অর্ডার নিয়ে বসে থাকলাম,
আমি তাকে প্রোডাক্ট দিলামও না, আমি ইনভয়েস করলামও না, অথবা প্রোডাক্ট দিলাম কিন্তু ইনভয়েস করলাম না, তাহলে আমার রেভিনিউ জেনারেট হবে না। এটা রেভিনিউ সিস্টেমের পরের কম্পোনেন্ট হচ্ছে, সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং। এরপর রেকর্ডিং, আমি ইনভয়েস করলাম কিন্তু রেকর্ড করিনি। অনেক সফটওয়্যারে না, এখন আমরা সফটওয়্যারে অনেক ক্ষেত্রে দেখি যে ইনভয়েস করলে এটা অটোমেটিক এটা আমার লেজারে গিয়ে হিট করে, আমাকে বেশি কিছু করতে হয় না। কিন্তু আমরা যখন এই রেভিনিউ সিস্টেমটা করব, তখন আমরা সেটাকে আলাদাভাবে কম্পোনেন্ট হিসেবে চিন্তা করব। মনে করব ইনভয়েসটা অন্য কেউ জেনারেট করে, যেটা ডিরেক্টলি লেজারে ইমপ্যাক্ট করে না, এন্ড পরবর্তীতে সেই ইনভয়েসটা আমাকে রেকর্ড করতে হয় লেজারে। এরপরে আমরা দেখব এই রেভিনিউ সিস্টেমের লাস্ট পার্ট, ক্যাশ কালেকশন। আমি অর্ডার কালেকশন থেকে শুরু করে ক্যাশ কালেকশন পর্যন্ত আমার পুরো রেভিনিউ সিস্টেমের প্রসেসটা কমপ্লিট হয়। এই এইগুলোই হচ্ছে রেভিনিউ সিস্টেমের কম্পোনেন্ট। এগুলো সম্পর্কে আমাদের যেটা জানানো হবে, আর এই টপিকের লাস্ট পার্ট যেটা, সেটা জাস্ট ডিফিসিয়েন্সিস মানে হচ্ছে, আপনি এখানে জাস্ট এই চ্যাপ্টারের এই অংশে বলা আছে যে আপনি যদি একটা স্ট্যান্ডার্ড কন্ট্রোলের পার্ট জানতে পারেন, তাহলে আপনি এটা ডিফিসিয়েন্সি গুলো এমনিতেই বুঝতে পারবেন কোন একটা অর্গানাইজেশনে গেলে। তো রেভিনিউ সিস্টেমের এই চারটা, আমি পাঁচটা বলবো না, পাঁচটা একটা রেভিনিউ সিস্টেমের পার্ট না, এই চারটা অর্ডারিং ক্যাশ কালেকশন পর্যন্ত, অর্ডার থেকে ক্যাশ কালেকশন পর্যন্ত এটা রেভিনিউ সিস্টেমের পার্ট। এটা সম্পর্কে আমরা যেই জিনিসগুলো জানবো, আপনাদের মাথায় রাখতে হবে আপনি কি কি জানছেন কখন। প্রথমে আইডেন্টিফাই দ্য রিস্ক ফ্যাক্টরস। এই চ্যাপ্টার পড়তে গেলে ধাপে ধাপে আপনারা, যদি আমি বলি অর্ডারিং, সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে শেখাবে আপনি রিস্ক ফ্যাক্টর গুলো কি কি থাকতে পারে অর্ডারিং এর ক্ষেত্রে। যদি আমি বলি ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং, সেক্ষেত্রে আপনাকে শেখাবে আইডেন্টিফাই দ্য রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই করতে পারবেন কিনা ইনভয়েসিং এন্ড ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং এর সবগুলো কম্পোনেন্টের রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করতে পারতে হবে। আইডেন্টিফাই কন্ট্রোল অবজেক্টিভস মানে হচ্ছে, আমি কোনো কিছুতে যদি রিস্ক ফিল করি, সেটা ট্যাকেল দেয়া বা সেটাকে কোনোভাবে প্রতিহত করাই হচ্ছে আমার কন্ট্রোল অবজেক্টিভস। তো শুধুমাত্র ব্যাপার একটাই, কিন্তু আপনাকে জাস্ট একটু চেঞ্জ করে লিখতে হবে। এরপর হচ্ছে আইডেন্টিফাই দ্য কন্ট্রোল। প্রথমে রিস্ক আইডেন্টিফাই করলাম, তারপরে এইটার এগেইনস্টে আমার কন্ট্রোল অবজেক্টিভসটা কি হতে পারে সেটা আইডেন্টিফাই করলাম। এরপরে আমার উদ্দেশ্য একটা, এবং এই উদ্দেশ্য পূরণের জন্য আমি এখানে কি ব্যবস্থা নিতে পারি, সেটা হচ্ছে আইডেন্টিফাই কন্ট্রোল। এবং আপনি একজন অডিটর হিসেবে কোনো ক্লায়েন্টে গেলে আপনি কিভাবে কি জিনিস টেস্ট করবেন, আপনি যখন রেভিনিউ সিস্টেমটা চেক করবেন, তখন আপনি যদি রেভিনিউ সিস্টেমের কম্পোনেন্ট গুলোর মধ্যে অর্ডারিং চেক করতে গেলে কি চেক করবেন, তারপরে ডিসপ্যাচ এন্ড ইনভয়েসিং চেক করতে গেলে কি চেক করবেন, সেগুলো আপনাকে এই চ্যাপ্টার শেখাবে। আপনি 1 থেকে 3 পর্যন্ত যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে আপনি থাকবেন ম্যানেজমেন্ট রোলে। আর 4 নাম্বার পয়েন্ট আপনি যখন পড়বেন, তখন আপনি থাকবেন একজন অডিটরের রোলে। তখন আপনি চিন্তা করবেন আমি অডিটর হিসেবে একটা ক্লায়েন্টে গেলে কি কি জিনিস চেক করতে পারি, কিভাবে চেক করব। আর প্রথমে থাকবে রিস্ক ফ্যাক্টর। আপনি ম্যানেজমেন্ট রোলে বসে আছেন, আপনার রেভিনিউ সিস্টেমে ঠিকভাবে রেকর্ড হচ্ছে না, রেভিনিউ সিস্টেম কখনো হাই, কখনো আপনার দেখছেন যে সেলস যারা কালেক্ট করে তাদের ক্ষেত্রে আপনি শুনছেন যে অর্ডার ঠিকই আছে, কিন্তু আপনার রিপোর্টে এসে দেখলেন যে না, সেল আগের চেয়ে কম, অথবা এটা ফ্লাকচুয়েট করে অনেক বেশি, তার মানে আপনার রেভিনিউ সিস্টেমটাতে প্রবলেম আছে।
আপনারা এই কনসেন্ট্রেশন পয়েন্ট চারটা কি আপনাদের ক্লিয়ার? আপনারা বই পড়েছিলেন কখন? না অনেকেই মনে হয় পড়ে থাকবে না। হ্যালো, জি স্যার। এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা যদি প্রথম কম্পোনেন্টে চলে যাই, অর্ডারিং। অর্ডারিং এর ক্ষেত্রে কি হতে পারে? অর্ডারিং বলতে কতটুকু পার্ট বুঝেন আপনারা সেটা বলেন, আমি একটু শুনি। অর্ডার কালেকশন, অর্ডার যারা কালেক্ট করে তাদের কাজ কি? সেলস অর্ডার কালেক্ট করা, তারা সেলস অর্ডার কালেক্ট করলো, কিন্তু আপনি শুধু একজনের কথা বললেন, একজনের সাথে ফোনে, সে বললো যে ঠিক আছে, আপনি যদি আমি যদি মোবাইল কোম্পানিতে আছি, আপনি যদি বলেন, কেউ বললো আপনি 10 জনের সাথে কথা বললেন, এর মধ্যে 5 জন আপনার মোবাইল কিনতে রাজি হলো, তাহলে আপনি অর্ডার কালেক্ট করলেন, এখানে রিস্কটা কি হতে পারে? আপনাকে নিজের ভেতরে এই ফিল গুলো নিয়ে আসতে হবে। কেউ এবং অর্ডার নিজের দেওয়ার পর সে পণ্য নাও নিতে পারে। সে পণ্য নাও নিতে পারে, এটা রিস্ক সে হতে কি পারে, কিন্তু ক্রেডিটে ঠিক মতো পেমেন্ট করতে পারবে না, ক্রেডিট রিস্ক আছে কিনা সেটাও অ্যানালাইজ করতে হবে। ক্রেডিট আছে কিনা সেটা অ্যানালাইজ করতে হবে। আমি কিন্তু রিস্ক কি করতে হবে, আপনি কিন্তু অলরেডি টেস্ট অফ কন্ট্রোলে চলে গেছেন। আপনার অ্যানসারটা যেটা, সেটা কিন্তু অলরেডি টেস্ট অফ কন্ট্রোলের পার্ট। অ্যানালাইজ করতে হবে। এখানে রিস্ক হচ্ছে যে যে পারচেজ অর্ডারটা আসছে বা আমাদের সেলস অর্ডারটা আসছে, সেটা দেখা যাচ্ছে যে ভুল প্রোডাক্টের অর্ডার দিছে একটা, বাট আমি যে সেলস অর্ডার তৈরি করছি সেটা ভুল প্রোডাক্ট এন্ট্রি হয়েছে বা ভুল কোয়ান্টিটি হয়েছে। ওকে, মূলত যারা এই অর্ডারিং এর কাজ করে তাদের মূল কাজ হচ্ছে অর্ডারটা কালেক্ট করা, এবং এই অর্ডারটা অন্য ডিপার্টমেন্টের কাছে, এক্সিকিউশন ডিপার্টমেন্ট অথবা লজিস্টিক, যদি ফুল প্রোডাক্ট হয়ে থাকে, যদি এটা কমপ্লিট প্রোডাক্ট, এটা যদি তৈরি করতে না হয়, তাহলে তারা সরাসরি এটা লজিস্টিক্স টিমের কাছে দিয়ে দেয়। লজিস্টিক্স এটা ডেলিভারির ব্যবস্থা করে, তারপরে এটা ইনভয়েস হয়, তারপরে এটা রেভিনিউ হতে পারে, অথবা যদি তারপরে এটা রেকর্ড হয়, অথবা এই অর্ডারিং টিমের আরেকটা কাজ হচ্ছে এটা ঠিকভাবে রেকর্ড করা কাস্টমার ওয়াইজ। যদি এটা ম্যানুফ্যাকচারিং হয় তাহলে সেটা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করা, সেটা প্রোডাকশন হলো কিনা, তারপরে প্রোডাকশনের পরে পরের প্রসেস আবার সেম। তো অর্ডারিং এর কাজ হচ্ছে ইনফরমেশন এক জায়গা থেকে কালেক্ট করা, যাদের কাছ থেকে কালেক্ট করা তাদের কোনো রিস্ক নাই এটা নিশ্চিত করা, এবং সেম এই জিনিসটা আরেক ডিপার্টমেন্টের কাছে ফরওয়ার্ড করা। এই কাজের মধ্যে তাদের ভুল হতে পারে কিছু, সেই ভুলটাই মূলত আমাদের রিস্ক ফ্যাক্টর। এটাই, সেটা ইন্টেনশনাল আনইনটেনশনাল যে কোনো হতে পারে, যে কোনো প্রকার। এখানে ইন্টেনশনাল হওয়ার কোনো চান্স নাই, কারণ হচ্ছে অর্ডারিং এ কেউ যদি ভুল করে ইচ্ছাকৃতভাবে কিছু অর্ডার না দেয় কোম্পানির কাছে, তাহলে তার ফাইন্যান্সিয়াল গেইন হওয়ার চান্স নাই। তো এই ক্ষেত্রে আনইনটেনশনাল এররটা হওয়ার চান্সই বেশি। তো আনইনটেনশনাল এরর কিছু হতে পারে, ক্লারিক্যাল মিস্টেক কিছু থাকতে পারে, অথবা কিছু মানুষের নলেজ গ্যাপের কারণে থাকতে পারে। তো এই যেগুলো এই রিলেটেড, সেগুলো হচ্ছে রিস্ক। সেলস অর্ডার রিলেটেড রিস্ক, কাস্টমার্স আর নট এবল টু পে। আপনাকে অর্ডারিং এর দায়িত্বে, আপনি এখন আপনি সেই ডিপার্টমেন্টে চাকরি করেন, এরকম ভাবে চিন্তা করে মনে করেন আমি একজনের অর্ডার নিলাম যে এটা পে করতে এবল না, সে যোগ্যই না অর্ডার দিয়ে বসে থাকে। এটা একটা কোম্পানির জন্য রিস্ক, কারণ এই অর্ডারটা পরের ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করা হবে, সেটা প্রোডাক্ট বের হয়ে যাবে, এরপরে যদি রিকভারি না হয় সেটা কিন্তু অর্ডার ডিপার্টমেন্টের একটা রিস্ক। তো আমরা এরপরে যদি যাই,
আচ্ছা, এই রিস্কটা তো ইয়া করা যায়, রিকভার করা যায়, যেমন ইরিকভার এলসি খোলার মাধ্যমে। তাহলে তো অনেকটা রিস্ক থাকে না, যেটা ডলারে ইউএসডি ডলারে ইয়া হয়, বাইং ট্রেডিং হয়, সেটা অর্ডার যদি আসলো আপনি যেটা আপনি এলসি যদি খোলা হলো। এক্সপোর্ট আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট চিন্তা করেন, লোকাল এলসির ক্ষেত্রেও আপনি করতে পারেন, কিন্তু ছোটখাটো পারচেজ সেলস, সেটার ক্ষেত্রে আপনি এলসির ভেজালে যাবেন কেন? আহ, দেশের মধ্যে যদি হয় এটা তো এলসিও করা যায়, মানে আমার বিদেশ যেতে হবে তো হয় না, অনেক সময় দেশের না মধ্যে না, অন্য আমি কোম্পানি। সেটাই বললাম যে দেশেও আপনি লোকাল এলসির মাধ্যমে করতে পারেন, কিন্তু যেখানে আপনি ভেজাল ছাড়া এলসি প্রসিডিউর তো জানেন, এলসির এগেইনস্টে পেমেন্ট ছাড়তে গেলে ডকুমেন্টেশন যে প্রসিডিউরটা, এই ডকুমেন্টেশন প্রসিডিউরটা ফলো করাটাও কিন্তু একটা অতিরিক্ত কোম্পানির খরচ, যেখানে অতিরিক্ত মানুষ নিয়োগ করতে হয়, এরপর একটা চার্জও তো মানে বেয়ার করতে হয় বেয়ার এক্সট্রা করতে হয়, এলসি করার জন্য। এলসি ট্রান্সমিশন চার্জ। তারপরে লোকাল এলসির ক্ষেত্রে কিন্তু ট্যাক্সের একটা ইমপ্লিকেশন আছে। তো যাই হোক, আপনি একটা নর্মাল একটা কম্পিউটারের বিজনেসম্যান, আপনি কি কাস্টমারের কাছ থেকে এলসি নেবেন? একজন ইন্ডিভিজুয়ালের কাছ থেকে একটা দুইটা বিক্রি করার বিনিময়ে? আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়াল কোম্পানি পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। আপনার সব বিজনেস যেন এটার মধ্যে সেট করা যায়, আপনার থিঙ্কিং এমন জায়গায় সেট করে নিতে হবে যেন আপনি সব জায়গায় এটাকে মানাতে পারেন। সবসময় বড় কোম্পানি চিন্তা করলে হবে না। ওকে, এরপরে কাস্টমারদের কি সমস্যা থাকতে পারে? নট এবল টু পে, আনলাইকলি টু পে ফর লং টাইম, অনেকদিন পরে দিবে, তার ইচ্ছা এরকম। এটা রিস্ক, অর্ডারিং এর ক্ষেত্রে রিস্ক। যারা অর্ডার রিসিভ করে তাদের ক্ষেত্রে এই জায়গাটাতে কনসেন্ট্রেশনের জায়গা। অর্ডার মে নট বি রেকর্ডেড প্রপারলি, আবার অর্ডার প্রপারলি রেকর্ড করা না হতে পারে, এগুলো হচ্ছে রিস্ক। এরপরে আমরা যদি অর্ডারিং এর ক্ষেত্রে উল্টা করা আছে, কনসিকুয়েন্স অফ রিস্ক দেখি। যদি এই রিস্ক গুলো অ্যারাইজ হয় তাহলে এটার কনসিকুয়েন্স কি হতে পারে? কাস্টমার্স আর নট এবল টু পে, তাহলে আমার ব্যাড ডেট হতে পারে। কাস্টমার্স আনলাইকলি টু পে লং টাইম, তাহলে ওভারডিউ ব্যালেন্স থেকে যাবে, এটাও আলটিমেটলি একসময় ব্যাড ডেট হবে। অর্ডারস মে নট বি রেকর্ডেড প্রপারলি, তার মানে আনফুলফিল অর্ডার এবং লস অফ কাস্টমার, আমার অর্ডার গুলো আনফুলফিল থেকে যাবে যদি আমি ঠিক মতো রেকর্ড না করি, এবং আলটিমেটলি আমি কাস্টমারটা লুজ করব এবং রেভিনিউ লুজ হবে। অর্ডারিং এর ক্ষেত্রে যদি কন্ট্রোল অবজেক্টিভস বলি, আমাদের যে রিস্ক গুলো ছিল সেই রিস্ক গুলোকে মিনিমাইজ করতে চাওয়াই আমার কন্ট্রোল অবজেক্টিভস। আমি প্রথমে বললাম কাস্টমার আনএবল টু পে, তাহলে আমার কন্ট্রোল অবজেক্টিভস হবে, যেহেতু আনএবল টু পে, তার কন্ট্রোল অবজেক্টিভস হবে হচ্ছে আমি এমন কাস্টমারের কাছে অর্ডার নিব যারা তার ক্রেডিট রেটিং ভালো অথবা যার পেমেন্ট সিস্টেম ভালো। যেমন গুডস এন্ড সার্ভিস আর অনলি সাপ্লাই টু কাস্টমার উইথ গুড ক্রেডিট রিপোর্ট। অনেকেরই মনে হয় আনমিউট করা আছে। ভাই কন্টিনিউ করেন। ওকে, আমি যদি এখন কন্ট্রোল অবজেক্টিভস এর কথা বলি, কন্ট্রোল অবজেক্টিভস যেটা রিস্ক সেটাকে মিনিমাইজ করতে চাওয়াটাই কন্ট্রোল অবজেক্টিভ। অর্ডারিং শুধুমাত্র অর্ডারিং এর ক্ষেত্রে কন্ট্রোল অবজেক্টিভস হতে পারে গুডস এন্ড সার্ভিস আর অনলি সাপ্লাই টু কাস্টমার উইথ গুড ক্রেডিট রিপোর্ট। আমার ক্রেডিট রিপোর্ট যাদের ভালো তাদের কাছেই অর্ডার করা হবে, আমার উদ্দেশ্য হচ্ছে এটা। নেক্সট, কাস্টমার্স আর এনকারেজ টু পে কুইকলি, আমি কাস্টমারদের এনকারেজ করব দ্রুত পেমেন্ট দেওয়ার জন্য, এটা হচ্ছে অর্ডারের একটা অবজেক্টিভ। অর্ডারস আর রেকর্ডেড কারেক্টলি,
আমার অবজেক্টিভ হচ্ছে আমার এই কাজগুলো আমার অর্গানাইজেশনে ঠিক মতো হতো না, আমার সেখানে রিস্ক ছিল একটা, এই রিস্ক গুলো সারানোর জন্য এই কথাটা একটু চেঞ্জ করে বলাই হচ্ছে কন্ট্রোল অবজেক্টিভস। পরীক্ষার সময় এই জায়গাগুলোতে চেক করতে গেলেই মূল প্রবলেমে পড়বেন আপনারা। এমসিকিউ কোশ্চেনে আসবে কন্ট্রোল অবজেক্টিভস কি, সেম সেন্টেন্স যদি আপনারা আইডেন্টিফাই করতে না পারেন যে এটা কন্ট্রোল নাকি কন্ট্রোল অবজেক্টিভস নাকি রিস্ক, সেন্টেন্স পড়ে আপনাকে বুঝতে হবে যে এটা আসলে কন্ট্রোলের কথা বলা হচ্ছে নাকি টেস্ট অফ কন্ট্রোলের কথা বলা হচ্ছে নাকি কন্ট্রোল অবজেক্টিভস এর কথা বলা হচ্ছে। আমি যদি প্রথমে রিস্কের কথা বলি, আমরা যদি আগের স্লাইডে যাই, সেখানে বলা হচ্ছে কাস্টমার্স আর নট এবল টু পে। আমার রিস্ক হচ্ছে কাস্টমাররা, আমি এমন কাস্টমারদের কাছ থেকে অর্ডার নিচ্ছি যারা পেমেন্ট করতে পারে না। তার মানে আমার উদ্দেশ্য হবে যে আমি এমন কাস্টমারের কাছ থেকে কখনো অর্ডার নিব না। আমার কন্ট্রোল হবে কাস্টমারদের কাছ থেকে যেন অর্ডার নেওয়া না হয়। আমার কন্ট্রোল সবার কাছে একটা ম্যানেজমেন্টের পলিসি সার্কুলেট করে দেওয়া হবে যে কোনো কাস্টমার ক্রেডিট প্রবলেম আছে, এই ধরনের কোনো কাস্টমারের কাছ থেকে অর্ডার নেওয়া হবে না। সেটা সেইভাবে যদি আমি বলি একই কথা, কিন্তু আমি কথাটা যদি এভাবে বলি, আমি বলি কাস্টমার পে করতে তাদের যোগ্যতা নাই, পে করার সামর্থ্য নাই, তাহলে এটা চলে যাবে রিস্কে। আমি যদি বলি কাস্টমারদের পে করার যোগ্যতা আছে এরকম কাস্টমার একসেপ্ট করব, এটা আমার অবজেক্টিভস। এরপরে যদি আমি বলি কাস্টমারদের শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন কাস্টমারদের অর্ডার একসেপ্ট করা, এটা হয়ে যাবে আমার পলিসি কন্ট্রোল। আর টেস্ট অফ কন্ট্রোলে গিয়ে আমি দেখব, আমি যখন ফিল্ডে আমি তাদের কথা তাদের কাছে যাচাই করব যে শুধুমাত্র ক্রেডিট প্রবলেম নাই এরকম কাস্টমারদের কাছ থেকে অর্ডার করা হয়, তা অর্ডার কালেক্ট করা হয়, সামনে একটা ওয়ার্ড যুক্ত হবে যে ভেরিফাই দ্যাট, তাহলে সেটা চলে যাবে টেস্ট অফ কন্ট্রোল। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, এই চ্যাপ্টারের মূল কি পয়েন্টই হচ্ছে আপনার রেভিনিউ সিস্টেমের বিভিন্ন পার্ট আপনাকে স্যার অ্যাওয়ার একটু করা। কাইন্ডলি যদি কম্পারিজনটা আরেকবার বলতেন তাহলে একটু ভালো হতো, ক্লিয়ার হতে পারতাম আর কি। ওকে, আমি যদি প্রথমে বলি আমার রিস্ক ছিল কি, কাস্টমার আর নট এবল টু পে। জি স্যার। আপনি এখন ম্যানেজমেন্ট লেভেলে আছেন, আপনি একজন কি বলবো সিএফও পর্যায়ে আছেন, আপনি দেখছেন যে আপনার যে টিম অর্ডার কালেক্ট করে, আপনি দিন শেষে যখন কাস্টমারদের রিপোর্ট টান দিলেন, দেখলেন যে অনেক ব্যালেন্স আউটস্ট্যান্ডিং, প্রোডাক্ট ডেলিভারি হয়েছে কিন্তু এটার এগেইনস্টে কালেকশন পাওয়া যায়নি। পরে দেখা গেল যে এটা কাস্টমাররা আলটিমেটলি এমন কাস্টমারের কাছ থেকে অর্ডার নেওয়া হয়েছে যারা পেমেন্টের এবল না। তাহলে এটা আপনার জন্য একটা রিস্ক ফ্যাক্টর যে আসলে আমার টিম জি স্যার। মানে অর্ডারিং টিম করে কি, এমন কাস্টমারের কাছ থেকে নিল কেন, এটা একটা রিস্ক। তো আপনি তখন আপনার অবজেক্টিভ সেট করবেন, আমার অবজেক্টিভস হবে ক্রেডিট প্রবলেম আছে এরকম কোন কাস্টমারের কাছ থেকে আমি একসেপ্ট করব না, এটা হচ্ছে আমার অবজেক্টিভস। জি আর আপনি এই অবজেক্টিভসটাকে ঠিক রাখতে গেলে আপনি একটা কন্ট্রোল প্রসিডিউর এস্টাবলিশ করে দিবেন আপনার অর্গানাইজেশনে, বলবেন কাস্টমার পেমেন্ট করার আগে কাস্টমার অর্ডার প্লেস করার আগে কাস্টমারের অন্য একজন ভালো কাস্টমারের রেফারেন্স দরকার হবে, এরকম একটা কন্ট্রোল আপনি দিয়ে দিলেন। আমার নতুন কাস্টমার নিতে গেলে আমার অবশ্যই আরেকজন কাস্টমারের রেফারেন্স দরকার হবে, এটা হয়ে গেল কন্ট্রোল। জি স্যার। আপনি ম্যানেজমেন্ট লেভেল থেকে ডিসিশন নিচ্ছেন। এখন আপনি অডিটে গেলেন, অডিট আপনার ম্যানেজমেন্ট আপনাকে আপনার ক্লায়েন্টের ম্যানেজমেন্ট আপনাকে বলল যে আমরা কিন্তু কোনো কাস্টমারের তাদের এসওপির একটা পার্ট হিসেবে বললো যে আমরা কিন্তু
কোনো কাস্টমার অর্ডার অ্যাকসেপ্ট করি না যতক্ষণ পর্যন্ত অন্য কাস্টমারের রেফারেন্স না পাই। সেই কাস্টমারের তারপরে আমরা সেই কাস্টমারকে আমাদের লিস্টে নেই, এরকম একটা কথা আপনাকে বললো। আপনি যখন টেস্ট করবেন তখন আপনি এটার সামনে একটা শব্দ দিয়ে বলবেন ভেরিফাই দ্যাট all the order received from customers new customer, all the enlisted new customers are referred by old customers। মানে আপনি ভেরিফাই করে দেখেছেন তাদের কথাটা সত্য, তখন হয়ে যাবে এটা টেস্ট অফ কন্ট্রোল। কন্ট্রোল এবং টেস্ট অফ কন্ট্রোলের মধ্যে শুধুমাত্র এই সামনে কয়েকটা কথা, ভেরিফাই, রিক্যালকুলেট, রিপারফর্ম, অ্যানালাইজ, চেক, এই টাইপের কথাগুলো দিয়ে দিলেই সেটা হয়ে যাবে টেস্ট অফ কন্ট্রোল। কন্ট্রোল আর টেস্ট অফ কন্ট্রোলের মধ্যে এই পার্থক্যগুলো থাকে। এখন কি ক্লিয়ার? আর কিছু বলতে হবে? স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্টিভস। আমরা এখন ম্যানেজমেন্ট লেভেলে ছিলাম। অর্ডারস আর রেকর্ডেড কারেক্টলি, অর্ডারস আর ফুলফিলড। আপনার অর্ডারিং টিমের এটাও একটা রিস্ক হতে পারে, এটা অর্ডারিং এর পার্ট, কিন্তু অর্ডারিং টিম এটাকে মনিটর করে, কিন্তু আলটিমেটলি ফুলফিল হওয়াটা অন্য ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। এরপরে আমরা যদি চলে যাই কন্ট্রোলস রিলেটেড টু অর্ডারিং। অর্ডারিং এর ক্ষেত্রে কন্ট্রোল গুলো কি? আমরা আগে দেখলাম অবজেক্টিভস কি, এখন কন্ট্রোল গুলো কি। সেগ্রিগেশন অফ ডিউটিস, আমাকে ডিউটি সেগ্রিগেট করে দিতে হবে। সেগ্রিগেশন অফ ডিউটি মানে কি? সেগ্রিগেশন অফ ডিউটি হচ্ছে স্যার, আচ্ছা বলেন কি না বলছেন। না আমি মনে করেছি যে সেগ্রিগেশনটা বলতে এখানে সেগ্রিগেশন অফ ডিউটি বলতে মানে ডিউটিকে অ্যাপ্রোপ্রিয়েটলি সবার মধ্যে ভাগ করে দেওয়া, যাতে করে কোনো একটা কাজ প্রপার ওয়েতে যেন সম্পন্ন হতে পারে। হ্যাঁ এটাই। হ্যাঁ, সেগ্রিগেশন অফ ডিউটি যদি এমন হতে পারে যে অর্ডারিং এর ক্ষেত্রে যদি বলি, অন্য ডিপার্টমেন্টের কাজের ক্ষেত্রে কিন্তু সেগ্রিগেশন অফ ডিউটি ডিফারেন্ট হতে পারে। অর্ডারিং এর ক্ষেত্রে সেগ্রিগেশন অফ ডিউটি কি হতে পারে? একজন অর্ডার কালেক্ট করবে, সেটা রেকর্ড করবে, এবং আরেকজনের দায়িত্ব হবে এই অর্ডার গুলোকে সামারাইজ করে আরেক ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করা। এই দুইজনকে যদি দুই দায়িত্ব দেয়া হয়, দুইজনের মধ্যে একটা রিকনসিল হলে এক সময় দেখা যাবে যে না কিছু না কিছু প্রবলেম বের হবে, যেটা আপনার একটা কন্ট্রোল হিসেবে কাজ করবে। সেগ্রিগেশন অফ ডিউটি, প্রথমে একজন অর্ডার কালেক্ট করবে, সেটা রেকর্ড করবে, এবং আরেকজন এটাকে ফরওয়ার্ড করবে। প্রথমত কন্ডিশন গুলো চেক করবে এবং সেটা পরবর্তী স্টেজে ফরওয়ার্ড করবে। এখানে একটা চেকিং এর জায়গা অথবা আমরা যদি একজনকেই দায়িত্ব দেই, তাহলে একজনকে সেই অর্ডার রিসিভ করলো, রেকর্ড করলো, এবং সেটা আরেক ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করলো। একজনের ক্ষেত্রে ভুল ধরার চান্সটা যতটুকু এখানে যদি দুজনকে এমপ্লয় করা যায় একই জায়গায়, তাহলে এখানে ক্রস চেকিংটা ভালোভাবে হয়। এই জন্যই সেগ্রিগেশন অফ ডিউটি, অর্ডারিং এর ক্ষেত্রে সেগ্রিগেশন অফ ডিউটির কথা বলা হচ্ছে। এরপরে অথরাইজেশন অফ ক্রেডিট টার্মস এন্ড চেঞ্জেস ইন কাস্টমার ডাটা। আমি যদি অর্ডারের ক্ষেত্রে কথা বলি, অর্ডারের ক্ষেত্রে প্রথমত আপনার অথরাইজেশনের একটা কন্ট্রোল দেয়া থাকবে, ম্যানেজমেন্ট থেকে বলে দেয়া থাকবে যে আমার ক্রেডিট টার্মস, কোনো কাস্টমারের ক্রেডিট টার্মস প্রথমে অথরাইজ হতে হবে, এবং সফটওয়্যারে বা কোথাও যদি কখনো কোনো কাস্টমারের ক্রেডিট টার্মস চেঞ্জ করতে হয়, যে কোনো প্রকার ডেটা চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই অথরাইজেশন দরকার হবে। তাহলে অর্ডারের ক্ষেত্রে এই দুইটা কিভাবে জড়িত? যে অর্ডার কালেক্ট করলো, একজন কাস্টমারের যদি 10 টাকা লিমিট থাকে, তার কাছ থেকে 12 টাকা যদি লিমিট নিতে হয়, তার কাছ থেকে 12 টাকার প্রোডাক্টের অর্ডার নিতে হয়, তাহলে তাকে আরেকজনের কাছে যেতে হবে, কারণ চেঞ্জ অফ কাস্টমার ডাটার মধ্যে পড়ে যায় অথরাইজেশন সিস্টেম। কিন্তু এই অথরাইজেশন সিস্টেমটা যদি মাঝখানে না থাকে, আমার যদি এমন থাকে যে আমি অর্ডার নিচ্ছি, আমার ইচ্ছা আমি যে কোনো
কাস্টমারকে যে কোনো পরিমাণ প্রোডাক্ট দিতে পারি, তাহলে কিন্তু রিস্কটা আরেকটু হাই হয়। এরপরে যদি চলে যাই, অর্ডার অনলি অ্যাকসেপ্টেড ফ্রম কাস্টমার্স হু হ্যাভ নো ক্রেডিট প্রবলেম। আমার এরপরে একটা কন্ট্রোল আমার থাকতে পারে, আমি এটা নিয়ে আগেও কথা বললাম অনেকক্ষণ। অর্ডার শুধুমাত্র সেই সব কাস্টমারের কাছ থেকে নেওয়া হবে যাদের কোনো ক্রেডিট প্রবলেম নাই। এরপরে যদি বলি, সিকোয়েন্সিয়াল নাম্বারিং অফ ব্ল্যাঙ্ক প্রি-প্রিন্টেড অর্ডার ডকুমেন্টস। অর্ডার ডকুমেন্ট যেটা থাকবে, যেটা আমার অর্ডারিং টিম ব্যবহার করবে, সেটা যেন প্রি প্রিন্টেড নাম্বারিং হয়, নাম্বারগুলো প্রি প্রিন্ট করা থাকে এবং সেটা সিকোয়েন্সিয়াল নাম্বারিং হবে। তাহলে একটা সময় শেষে অথবা মাস শেষে, সপ্তাহ শেষে, দিন শেষে আমি যদি সেটা সিকোয়েন্সটা চেক দেই, মাঝখানে একটা দুইটা মিসিং থাকে, তাহলে আমি কোয়েরি করতে পারবো যে এই অর্ডার গুলো কোথায় গেল। অথবা আমার পরের ডিপার্টমেন্টও সেটার সিকোয়েন্স চেক করলে বলতে পারবে যে কি ব্যাপার, এটা এই ডকুমেন্টটা, অর্ডার ডকুমেন্টের এটা আমাদের কাছে পরের সিরিয়ালটা অথবা আগের সিরিয়ালটা কেন মিসিং, এটা আসেনি কেন। প্রিপ্রিন্ট, এই ক্ষেত্রে প্রি প্রিন্টেড অর্ডার নাম্বারিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারেক্ট প্রাইসেস কোটেড টু কাস্টমার। এরপরে আমাকে অর্ডারিং টিমের এই রিস্কটা থাকে যে তারা অর্ডার নেয়ার সময় যদি কখনো কোম্পানির স্ট্যান্ডার্ড প্রাইস ফলো না করে কোনো কাস্টমারের কাছ থেকে বেশি নেয়, কোনো কাস্টমারের কাছ থেকে কম নেয় একটা প্রোডাক্টের প্রাইস কিছু অংশ, সেক্ষেত্রে মার্কেটে বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হবে। এটা অনেক ধরনের ইস্যু তৈরি করে। সে কারণে কারেক্ট প্রাইসটা কোড করা হয়েছে কাস্টমারকে, এরকম একটা কন্ট্রোল প্রসেস আমার অর্ডারিং সিস্টেমে বসানো থাকবে। ম্যাচিং অফ কাস্টমার্স অর্ডার উইথ প্রোডাকশন অর্ডার এন্ড ডিসপ্যাচ নোট। আমার কন্ট্রোল একটা থাকবে যে আমার ডিপার্টমেন্টের একজন মানুষ দিন শেষে, মাস শেষে অথবা সপ্তাহ শেষে আমাদের কাস্টমারদের অর্ডারের সাথে প্রোডাকশন অর্ডার এবং ডিসপ্যাচ নোট এইগুলোকে ক্রস চেক করে দেখবে। এটা তার দায়িত্বের একটা পার্ট। আমি এটাকে কন্ট্রোল এবং টেস্ট অফ কন্ট্রোল, এই লাইনটাকে দুটাই বলতে পারি। আমি যদি টেস্টে যাই, আমি যদি টেস্ট অফ কন্ট্রোলে যাই এর পরের স্টেপে, সেক্ষেত্রে আমি এই কথাটা বলবো, কনফার্ম দ্যাট ম্যাচিং অফ কাস্টমার্স অর্ডার্স উইথ প্রোডাকশন অর্ডার্স এন্ড ডিসপ্যাচ নোট আর পারফর্ম রেগুলারলি। কিন্তু আমি যদি কন্ট্রোলে যাই, সেক্ষেত্রে আমাকে লাইনটা লিখতে হবে, ম্যানেজমেন্ট আমাকে যেভাবে বলবে যে আমাদের এরকম একটা কন্ট্রোল প্রসিডিউর আছে। ডিলিংস উইথ কাস্টমার কোয়ারিজ। অর্ডারিং এর ক্ষেত্রে আমার একটা কন্ট্রোল থাকবে কাস্টমারের কোয়ারি ডিল করা। কাস্টমার বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কোয়ারি করবে, সেটা ডিল করা আমার কন্ট্রোলের পার্ট। এটা কিন্তু কন্ট্রোলটা হচ্ছে একটা কোম্পানির এসওপি। যে কোনো প্রসেসের, কোম্পানির ভেতরের প্রসেসের, যে কোনো প্রসেসের অফ স্ট্যান্ডার্ড রিটেন কোনো ডকুমেন্ট যদি থাকে, সেটাই কোম্পানির এসওপি। এবং সেই এসওপিটাতে যদি এই কন্ট্রোল গুলো উল্লেখ থাকতেও পারে, না থাকতে পারে, এক এক কোম্পানির কন্ট্রোল এক এক রকম, কিন্তু এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ট্রোল সিস্টেম, যেটা আপনার জানতে হবে। এরপরে আপনি ফিল্ডে গিয়ে যদি দেখেন কোনো কোম্পানির এইগুলো নাই, কোনো কোম্পানির অর্ডার টিম, যারা অর্ডারিং কালেকশন টিম, তারা অর্ডার কালেক্ট ঠিকই করে, কিন্তু এটার উপরে প্রি প্রিন্টেড না, তাহলে আপনি যখন স্ট্যান্ডার্ডটা জানেন, আপনি এটার উইকনেসটা বের করতে পারবেন। আপনি এটার উইকনেসটা আইডেন্টিফাই করতে পারলেই আপনার চোখে রিস্ক ফ্যাক্টরটা কাজ করবে। আপনার চোখে রিস্ক ফ্যাক্টরটা কাজ করবে যে আমার যেহেতু এটা প্রি প্রিন্টেড না, তার মানে মাঝখানে কোনো অর্ডার আমার ডিসপ্যাচ হয়নি, বা এটা রেভিনিউ সিস্টেমে হিট করেনি, এরকম রিস্ক একটা থেকে যায়।
যেহেতু এই রিস্কটা থেকে যায়, তার মানে আমার রেভিনিউ সিস্টেম, পুরো রেভিনিউর অ্যামাউন্টটা নিয়ে একটা কনফিউশন থেকে যায় যে আদৌ এটা কি অরিজিনাল কিনা, এটা ওভার স্টেটেড নাকি এটা আন্ডার স্টেটেড। তো এই কারণে আপনাকে স্ট্যান্ডার্ডটা জানতে হবে, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এর বাইরে অন্য কোম্পানি এটার বাইরে পলিসি করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে এটার স্ট্যান্ডার্ডের সঙ্গে ডিভিয়েশনটা আপনাকে আইডেন্টিফাই করতে পারতে হবে কন্ট্রোল প্রসিডিউরে। এরপরে যদি যাই টেস্ট অফ কন্ট্রোল রিলেটেড টু অর্ডারিং। অর্ডারিং রিলেটেড আপনি টেস্ট অফ কন্ট্রোল, এতক্ষণ আমরা ছিলাম ম্যানেজমেন্ট লেভেলে, এখন কিন্তু আমরা এতক্ষণ ছিলাম ম্যানেজমেন্ট লেভেলে, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি অডিটর লেভেলে। আমরা কিন্তু এখন অডিটর, এখন আমরা যেটা পড়বো সেটা দেখবো আমরা নিজেরা ফিল্ডে। আপনারা কি আছেন? জি ভাই। আছে। জি ভাই Okay, আছে। রাত কি অনেক হয়ে যাচ্ছে? আমি না কিন্তু ভাইয়া। স্লাইডের পর স্লাইড চলে যাচ্ছে, কারো কাছ থেকে কোনো কোশ্চেন পাচ্ছি না। কোশ্চেন না পেলে আমার কেমন যেন একটু মনে হয় যে না, সবাই মনে হয় কনসেন্ট্রেশন নাই। আসলে 11:30 বাজে, তো কনসেন্ট্রেশন না থাকাই স্বাভাবিক। ভাই আপনি বললেন এসওপি, এসওপি এর ফুল মিনিংটা কি ভাই? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। যে কোনো একটা অর্গানাইজেশনে গেলে তাদের যদি কোনো কিছু রিলেটেড কোনো পলিসি থাকে, সেটাকেই সেই অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বলা হয়। তো সেই প্রসিডিউরের মধ্যে হয়তো বা ল্যাকিংস থাকতেই পারে। আমি তাহলে টেস্ট অফ কন্ট্রোল শেষ করে দিচ্ছি আজকে। টেস্ট অফ কন্ট্রোল রিলেটেড টু অর্ডারিং যদি বলি, আমরা যেটা দেখতে পাই এই টেস্ট অফ কন্ট্রোল অর্ডারিং এর সঙ্গে চেক দ্যাট। আমি কিন্তু একটা কথা আপনাদের আগেই বলেছিলাম যে টেস্ট করার সময় আপনার এই কথাগুলো ব্যবহার করতেই হবে। কন্ট্রোলটাই আপনি লিখবেন কিন্তু সামনে লিখে দিবেন চেক দ্যাট, তাহলেই এটা টেস্ট কন্ট্রোল হয়ে গেল। রেফারেন্স আর বিং obtained ফর অল নিউ কাস্টমার। আমার কাস্টমারের ক্রেডিট প্রবলেম অ্যাভয়েড করার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা অন্য নিউ কাস্টমারের ক্ষেত্রে আমি রেফারেন্স নিয়ে সবসময় নিউ কাস্টমারকে এনলিস্ট করব। All new receivable ledgers have been authorized by the staff. রিসিভেবল লেজার যখন ক্রিয়েট করা হবে আমার সফটওয়্যারে, তখন সিনিয়র স্টাফ দ্বারা এটা অথরাইজ করা হয়েছে, এটা আমাকে নিশ্চিত করতে হবে। কারণ আপনি যখন ফিল্ডে গিয়েছেন তখন আপনার কোম্পানির মানুষজন হয়তোবা আপনাকে বলেছে যে আমরা সব সময় লেজার যখন ক্রিয়েট করি আমাদের সিনিয়র একজন এটাকে অথরাইজ করে। তখন আপনাকে চেক করতে হবে, চেক দ্যাট, তখন আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি এটা দেখেছেন, চেক করেছেন। Orders only accepted from customers within credit terms and credit limit. অর্ডার শুধুমাত্র ক্রেডিট টার্ম এবং ক্রেডিট লিমিট আছে এরকম কাস্টমারের কাছ থেকেই একসেপ্ট করা হয়। এবং চেক দ্যাট, আপনাকে চেক করতে হবে কাস্টমার্স অর্ডার আর ম্যাচড উইথ প্রোডাকশন অর্ডার এন্ড ডিসপ্যাচ নোট। আমরা কিন্তু এর আগে কন্ট্রোলে দেখলাম যে কাস্টমার্স অর্ডারস এন্ড কাস্টমার অর্ডার, প্রোডাকশন অর্ডার, ডিসপ্যাচ নোট এগুলো ম্যাচ করা হয়। আপনি এখন লিখবেন চেক দ্যাট কাস্টমার্স অর্ডার আর ম্যাচড উইথ প্রোডাকশন অর্ডার এন্ড ডিসপ্যাচ নোট। তাহলে আজকে এ পর্যন্তই।